আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গবেষক হতে চাই বি রিসার্চার বিডি এর পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। স্কিলস ফর রিসার্চ এফার্টস আর এস টু অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় সাইকোলজি প্র্যাকটিস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভ, বাংলাদেশ কেস স্টাডি। এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে আমি সুলতান মাহমুদ, বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত আছি। আজকের অনুষ্ঠানে অনারেবল ডিসকাসেন্ট হিসেবে উপস্থিত হবেন মোহাম্মদ সাবির হোসেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসই, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চুয়েট, অ্যান্ড ইনিশিয়েটর অ্যান্ড লিড ভিশনারি অফ বিআরবিডি প্ল্যাটফর্ম। আজকের আয়োজনে অনারেবল অনারেবল স্পিকার হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মিরাজ হোসেন স্যার, ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট, ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনার. Mohammad Miraj Hossain sir is the CEO of the Bangladesh Institute of Graphology. In addition, he is a popular graphologist, a certified trainer in NLP, and a life coach. He earned both his MSc in Clinical and Counseling Psychology and his BSc in Psychology from Jagannath University and PGT in Psychotherapy from Bangabandhu Sheikh Mujibur Rahman Medical University. He is the founding director of the Bangladesh Institute of Graphology. He also serves as a visiting professor and psychologist at the Government Human College in Dhaka. আমি তাকে আজকের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গবেষক হতে চাই বি রিসার্চার বিডি শ্রদ্ধেয় মোহাম্মদ সাবির হোসেন স্যারের ব্রেইন চাইল্ড। এটি একটি অনলাইন ভিত্তিক অলাভজনক উন্মুক্ত প্ল্যাটফর্ম। বিশ্বমানের কয়েকজন গবেষকের নিরলস পরিশ্রমে পরিচালিত এই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী তরুণ গবেষকদের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একটি দেশের উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি ও বিদ্যমান জ্ঞানের উৎকর্ষ সাধন করে তা মানুষের কল্যাণের জন্য ব্যবহার উপযোগী করে তোলার জায়গা। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে গবেষণা হচ্ছে না। মানসম্মত গবেষণা না হওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো হচ্ছে গবেষণা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা, কোথা থেকে কিভাবে গবেষণা শুরু করতে হবে তা সম্পর্কে ধারণা না থাকা, আগ্রহ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় গাইডলাইন না পাওয়া। বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আগ্রহী তরুণদের গবেষণার প্রদত্ত তথ্য, গাইডলাইন এবং প্রশিক্ষণ দিয়ে তৈরি করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি কার্যক্রম শুরু করে। সর্বোপরি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি। এই মহৎ প্রচেষ্টার সূচনা করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মোহাম্মদ সাবির হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই বিআরবিডির মাধ্যমে অনেক ফ্রি কোর্স, ট্রেনিং, সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ ইত্যাদি পরিচালিত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গবেষণার একেবারে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ, হাউ টু বিকাম এ রিসার্চার। দেশে 22টি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য আবেদনকারীর মধ্য থেকে মাত্র 45 জন শিক্ষার্থীদেরকে নিয়ে এই কোর্সটি পরিচালনা করা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের অনুরোধের ফলে 31টি এপিসোডে লেকচারগুলোকে বিআরবিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে তা অল্প সময়ে 67,000 এর অধিক ভিউ হয়েছে। এছাড়াও বিআরবিডির অন্যান্য উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো পাইথন ফর রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি, ম্যাটল্যাব ফর রিসার্চ, ম্যাপেল ফর রিসার্চ, রিসার্চ মেথোডোলজি ফর সোশ্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস উইথ এসপিএসএস, হাই ইম্প্যাক্ট আর্টিকেল রাইটিং গাইডলাইন্স, রিসার্চ আইডিয়া সিরিজ, এন্টারপ্রেনার টু এন্টারপ্রেনার্স জার্নি সিরিজ, মিটিং উইথ টপ রিসার্চার্স, মিটিং উইথ হাইলি সাইটেড রিসার্চার্স, জিআইএস ফর রিসার্চ ইত্যাদি। বিআরবিডির চ্যানেলে ইতিমধ্যে গবেষণা প্রকাশনা ও উচ্চ শিক্ষা বিষয়ে 400+ লেকচার ও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। গবেষণা আগ্রহীদের মাঝে এই লেকচার বা টিউটোরিয়ালগুলো ব্যাপক সাড়া ফেলেছে। অতি অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্মটি ফেসবুক পেজ, গ্রুপ, চ্যানেল ও লিঙ্কডইন মিলে প্রায় 54,000 সদস্যের একটি কমিউনিটি তৈরি হয়েছে। এ সকল কোর্স বা ওয়ার্কশপগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়, যার মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। বিআরবিডি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bresearcherbd.com। আজকের আলোচনার মূলত যে ব্যাপারগুলো তুলে ধরা হবে তা হলো হোয়াট ইজ সাইকোলজি, সাইকোলজি জার্নি ইন বিডি, রিসার্চ এরিয়াস অফ সাইকোলজি, qualitative and quantitative research in psychology, challenges of psychologists, malpractice of counseling, ethical practice of psychology,
law and acts of psychology, future demandable division of psychology, higher study opportunities. আমি মিরাজ স্যারকে এই বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমার পরিচয়টা এখানে স্লাইড শো। ওকে, আজকে আমরা একটা কমন বলবো না, বাংলাদেশের সাইকোলজি সেক্টর গুলো হচ্ছে কেমন সে নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, যেখানের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব আমাদের সাইকোলজিক্যাল যে প্র্যাকটিস গুলো আছে, প্র্যাকটিস গুলো কি রকম হচ্ছে এবং অতীত গুলো কেমন ছিল, বর্তমান কি অবস্থা এবং ভবিষ্যৎ গুলোর সম্ভাবনা কেমন, এ নিয়ে আমরা হচ্ছে দেখব। এর পরবর্তীতে হচ্ছে আমাদের প্রথমে আমাদের একটা কমন কোশ্চেন আসে, সাইকোলজিটা কি। আমি যদি সাইকোলজিটা কি হচ্ছে সেটা বলতে চাই, তাহলে সাইকোলজিকে আমরা সহজ ভাষায় বলতে পারি সাইকোলজি মানুষের আচরণ এবং হচ্ছে যে তার মেন্টাল প্রসেস যে আছে সেগুলো নিয়ে স্টাডি করা। এটা আগে হচ্ছে সোশ্যাল সায়েন্স ছিল, এখন এটাকে সায়েন্স হিসেবে ধরা হয়। সায়েন্সের যে ক্যাটাগরি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এটা ফিল আপ করা হয়েছে। অতএব আমরা যে আচরণ এবং আমার যে থিঙ্কিং প্রসেস, আমার যে কগনিশন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে মূলত আমাদের এই সাইকোলজিতে কাজ। তবে সাইকোলজিটা হচ্ছে অনেক বিস্তৃত, অনেক ছোট। আমরা বাংলাদেশের অনুযায়ী চিন্তা করলে আমাদের সাইকোলজি ফিল্ড ছোট, কিন্তু আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন এপি এর অনুযায়ী যদি আমরা ধরি, সেখানের মধ্যে 54টা ডিভিশন দেওয়া আছে, অর্থাৎ সাইকোলজির 54টা এরকম ভাগ দেওয়া আছে। ক্লিনিক্যাল সাইকোলজি একটা, কাউন্সেলিং সাইকোলজি, স্কুল সাইকোলজি, তারপর কমিউনিটি সাইকোলজি, এই ধরনের বিভিন্ন ভাগ করা আছে। অর্থাৎ সেখানে ফরেনসিক সাইকোলজি, অন্যান্য বিষয়গুলো আছে, রিলিজিয়াস বেসড আছে, আপনার হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়ান সাইকোলজিও আছে, সেখানে সবকিছুর বিষয়গুলো বলা আছে। এখন হলো বাংলাদেশের বিষয়টা যদি আসি, বাংলাদেশে সাইকোলজি জার্নিটা কিভাবে শুরু। বাংলাদেশে প্রথম হচ্ছে আপনার 1956 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্ট শুরু হয়। তখন হচ্ছে এর পরবর্তীতে 1965 সালে ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়। এর মধ্যে এরা তাদের যে অনার্স প্রোগ্রাম গুলো আছে, অনার্স প্রোগ্রাম গুলো চালু করতে থাকে। এর মধ্যে হচ্ছে 2004 সালের দিকে জগন্নাথ ইউনিভার্সিটি যখন কলেজ ছিল তখনও সাইকোলজি ছিল। এর পরবর্তীতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও সাইকোলজি আছে, এবং হচ্ছে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে সেখানেও সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। এবং হলো যে মাস্টার্সের বিষয়গুলো এর পরবর্তীতে সময়ে এসেছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 1995 সালে শুরু হয়। এর পরবর্তীতে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে হচ্ছে মাস্টার্স ছিল আগে, বাট ওইটাকে 2012 সালে হচ্ছে 3টা অ্যাপ্লাইড ব্রাঞ্চে নিয়ে আসা হয়, যেমন ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি, এর পরবর্তীতে হচ্ছে এডুকেশনাল সাইকোলজি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি। এইভাবে ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু মাস্টার্সের আরো অনেকগুলো আছে। সেখানে আপনার এডুকেশনাল সাইকোলজি আছে, ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি আছে, স্কুল সাইকোলজি আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি আছে, সেগুলো অ্যাপ্লাইড বেস। এরপর আর এছাড়া হচ্ছে নর্মাল সাইকোলজিতে মাস্টার্স এর ব্যবস্থা আছে। আর রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্সে হচ্ছে 2015 সালে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি নামে একটা ডিপার্টমেন্টে চালু হয়, এবং তাদের ওখানে প্রথম ব্যাচ তারা কিছুদিন আগে বের হয়েছে, এখন তারা মাস্টার্স করছে, যেটা বাংলাদেশে অনার্স লেভেলে ক্লিনিক্যাল সাইকোলজির উপর পড়া একমাত্র ইউনিভার্সিটি। বাট ঢাকা ইউনিভার্সিটি যারা ক্লিনিক্যাল সাইকোলজি আছে তারা অনেক এগিয়ে আছে, কারণ ওনারা প্রথম দিক থেকে অ্যাপ্লাইড নিয়ে কাজ করছেন। আমাদের তখনকার সময় হচ্ছে নাসিরুল্লাহ স্যার এবং আনিসুর রহমান স্যার, ওনারা প্রচুর কাজ করেছেন বাংলাদেশে সাইকোলজি ফিল্ডটাকে ডেভেলপ করার ক্ষেত্রে, অ্যাপ্লাইড এর বিষয়গুলোকে নিয়ে আসার জন্য। এছাড়া আমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে বিষয় যেখানে আছে, এখানেও আমাদের সাইকোলজি আছে। ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে 54টা ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে বিভিন্ন দেশে অনার্স আছে, তবে এর মধ্যে 12টাতে হচ্ছে মাস্টার্স আছে। তার মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে 7টা আছে সেখানের মধ্যেও আছে। অতএব হচ্ছে আমাদের সাইকোলজি পড়ানো হয় অনেক জায়গায়, কিন্তু অ্যাপ্লাইড বিষয়গুলা পড়ানো হয় অল্প কয়েকটা জায়গায়, কারণ যেখানে অ্যাপ্লাইড সাইকোলজি গুলো মাস্টার্স আছে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, এই জায়গাগুলোকে।
আর আমরা যদি ইউনিভার্সিটি ধরি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে। যেমন এছাড়া বাংলাদেশে আরেকটা বড় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিন্তু ওখানে সাইকোলজি ডিপার্টমেন্ট নাই। আর প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে, কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশে এখন পর্যন্ত সাইকোলজি ডিপার্টমেন্ট নাই, বাট সাইকোলজি সাবজেক্টটা নাই। ওখানে অনেক সাইকোলজিস্ট আছে বাংলাদেশে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল, নর্থ সাউথ, এই জায়গাগুলোতে সাইকোলজিস্টরা অনেক ভালো কাজ করছেন। এছাড়া সরকারি আমাদের যে ইউনিভার্সিটি যেখানে আছে, জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটিতে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট আছে। এছাড়া টিএসসি তেও হচ্ছে সাইকোথেরাপির কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। আর জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কাউন্সিলিং সেন্টার খোলা হয়েছে কিছু এই রমজান, এই করোনার মধ্যেই। আর এর পরবর্তীতে হচ্ছে আপনার এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে একজন সাইকোলজিস্ট নিয়োগ নিয়েছে। সেটা একটা আমাদের দেশের জন্য বড় একটা আমি বলবো মাইল ফলক। কারণ স্কুল ইউনিভার্সিটি গুলোতে প্রাইভেট তো নিচ্ছে, বাট সরকারি ইউনিভার্সিটি গুলোতে সাইকোলজিস্টের নেওয়ার খুব আমরা অ্যাভেলেবেল দেখি না, যেটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এছাড়া হচ্ছে আমাদের 35টার উপরে হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র আছে। শিশু বিকাশ কেন্দ্রগুলো হচ্ছে কেমন, সেখানের মধ্যে আপনার সরকারি, এখানে আপনি কোথায় কাউন্সিলিং নিতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে যাই আপনার বিষয়। যেমন হলো 35টা শিশু বিকাশ কেন্দ্র আছে বাংলাদেশে বিভিন্ন হসপিটাল গুলোতে, মেডিকেল কলেজ গুলোতে। সেখানে আপনি 10 টাকার বিনিময়ে বিভিন্ন সাইকোলজিস্ট বসে, তাদের থেকে আপনি কাউন্সিলিং গুলো নিতে পারেন। আর এছাড়া হচ্ছে যেমন আমি যদি সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এনএমএইচ, আমি ওখানে ইন্টার্নশিপ করেছিলাম 2021 সালে করোনার মধ্যে। খুব ভালো একটা জায়গা। ওখানে আপনি 10 টাকার বিনিময়ে হচ্ছে আউটডোর হচ্ছে এই ডাক্তার দেখে কাউন্সেলিং প্রয়োজন পড়লে কাউন্সেলিং নিতে পারবেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকেও আপনি আউটডোরের টিকিট দেখে ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং নিতে পারেন, বাট কাউন্সেলিং ওখানে নিতে হলে পার সেশন 300 টাকা করে দরকার প্রয়োজন পড়ে। এছাড়া আপনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারবেন, সলিমুল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা মিডফোর্ড বলে থাকি, সেখান থেকে আপনারা কাউন্সেলিং গুলো নিতে পারেন। আর ন্যাশনাল ট্রমা সেন্টার আছে, সেখানের মধ্যে হচ্ছে ফ্রি কাউন্সেলিং সেবা দিয়ে আছে। কিছুদিন আগে ওনাদের একটা রিপোর্ট বের হলো, যেখানে আগে অনেক সাইকোলজিস্ট কাজ করতো, 12 জনের উপরে, যে মাত্র এখন 4-5 জন সাইকোলজিস্ট আছে। সেখানে তারা যেভাবে রেসপন্স আশা করছে সেভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না। মার্কেটিং এর ক্ষেত্রে অনেক, আমি বলবো, ল্যাকিংস বা রিপোর্টে বলা আছে। মানুষ আসলে যে ওখানে ফ্রি কাউন্সেলিং পাওয়া যায় সেই বিষয়টা হচ্ছে ঠিক মতন জানা নাই। এবং হচ্ছে এই এই জায়গাগুলো থেকে আমরা হচ্ছে সরকারিভাবে নিতে পারি। আর বাংলাদেশে আমি বলবো 2টা ফেজ, যদি পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে আমি অ্যানালাইসিস করতে চাই। করোনার আগে সাইকোলজি এক ধরনের ছিল এবং করোনার পরে সাইকোলজি অন্য ধরনের। এখন করোনার পরে আগে আমাদের হাতে গোনা অল্প কয়েকজন সাইকোলজি প্র্যাকটিস করতো, বা মানুষ সাইকোলজি সম্পর্কে জানতো না। তখন আমরা সাধারণ লোকদেরকে সাইকোলজি যদি বলতাম, তখন মেহতাব খানুম ম্যাম টিভিতে এখন একটা প্রোগ্রাম করেন, আমি এখন কি করব, বাংলা ভীষণে, ওইটা অনেক আগ থেকে চলতো। তখন মানুষ বলতো সাইকোলজি মানে ওইরকম একজন ম্যাম কথা বলেছেন। মানে উনি কিন্তু রুট লেভেলে এখনকার করোনা অনেক কাজ করেছেন, এছাড়া অন্যান্যরাও কাজ করেছেন। কিন্তু যখন করোনা আসছে, মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম এত বেড়ে গিয়েছে, তখন আমরা হচ্ছে আমাদের যে বিভিন্ন জায়গায় কাউন্সিলিং যে প্রোভাইড করে সব প্রতিষ্ঠানগুলো আমরা ফ্রি কাউন্সিলিং দিতে থাকি। তখন হচ্ছে এই সময় একদম মানুষের সাইকোলজি, মেন্টাল হেলথ সম্পর্কে জানতে পারে। আর আমাদের পাশের দেশ রোহিঙ্গা থেকে যারা রোহিঙ্গারা আসে মায়ানমার থেকে, তারা, আমি বলবো, আমাদের সাইকোলজি ফিল্ডটাকে আপনার হচ্ছে বিস্তৃত করতে অনেক বড় অবদান রাখছে। কারণ ওনারা আসার পর এনজিও গুলো হচ্ছে মেন্টাল হেলথ কাজ করার জন্য একটা ভালো ফান্ড ছিল, তখন প্রচুর সাইকোলজিস্ট সেখানে কাজ করেছে, এখনো করেছে। এবং করোনা এবং আপনার হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, এই জায়গাগুলোতে নিলে করোনার সময় আমাদের সাইকোলজি আগে যে ছোট ছিল সেখান থেকে অনেক বড় আছে, তখন সবাই জানতে পারে এবং আমরা নিজেরাও প্র্যাকটিস করি। যেমন করোনার সময় আমার নিজের মনে আছে, আমি 3-4টা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করি। এছাড়া আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়েকটা প্রতিষ্ঠান থেকেও আমি হচ্ছে ফ্রি কাউন্সিলিং দিতে থাকি। কারণ আমরা যখন হচ্ছে করোনা দেখে মানুষ ট্রমাটাইজ হচ্ছে, তারা ঘরে থাকতেছে, তাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কত প্রবলেম নিয়ে আসতেছে। ওই সময় সাইকোলজিতে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে পরিচিত পাই। এর পরবর্তীতে হচ্ছে আমরা করোনার পরে যেভাবে করোনাতে বাড়ছে, আবার আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, কারণ রোহিঙ্গার ওই জায়গাগুলোতে আপনার ক্যাম্পগুলোতে ফান্ড কমে যাচ্ছে, যার কারণে চাকরির ক্ষেত্রটা বাড়তেছে না, আরো কমতেছে। এর পরবর্তীতে আপনার ইয়েতে, আর আমরা ঢাকা শহরে যেটা আছে, মানুষ এখন সাইকোলজি সম্পর্কে জানে
এবং হচ্ছে তারা কাউন্সিলিং নেয়। আর করোনা আমাদেরকে কি একটা বেনিফিট দিয়েছে, সবচেয়ে বড় বেনিফিট দিয়েছে হচ্ছে অনলাইনে যে কাজকর্ম করা যায় বা ট্রেনিং করা যায়, কাউন্সিলিং নেওয়া যায়, এটা সম্পর্কে আমরা যে রিজিড ভাব ছিল সেখান থেকে আমরা ফ্লেক্সিবল হয়েছে। আমার মনে আছে যখন করোনা 2000 প্রথম যখন আসে তখন হচ্ছে প্রথম 6 মাস 4 মাস সবাই বলতেছে অনলাইনে কখনো ট্রেনিং করা যায় না, শেখা যায় না, কাউন্সিলিং এগুলো ইম্পসিবল। কিন্তু হচ্ছে 4 মাস 6 মাস পরে যখন গভর্নমেন্ট বললো হ্যাঁ অনলাইনেও ক্লাস নেওয়া যায়, তখন আস্তে আস্তে যে মানুষের চেঞ্জ হলো, তখন অনলাইনে বিভিন্ন জিনিস ট্রেনিং প্রোভাইড করা তারা শুরু করলো এবং হচ্ছে অনলাইনেও মানুষ কাউন্সিলিং নেওয়া শুরু করলো। যেমন এখন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন সরাসরি যত না ক্লায়েন্ট দেখা হয় চেয়ে বেশি আমার অনলাইনে দেখা হয়, কারণ মানুষ সবসময় একই জায়গা আসা বা ট্রাফিক জ্যাম কত কিছু থেকে অনলাইন অনেক ফ্লেক্সিবল একটা জায়গা এই বাংলাদেশের। আর যদি প্রাইভেটে অনেক জায়গাগুলো আছে, করোনার সময় আমরা ফ্রি কাউন্সিলিংটা অ্যাভেলেবেল ছিল, এখন তার হাতে গোনা ট্রমা কাউন্সিলিং সেন্টার ছাড়া আপাতত খুব দুই একটা মাঝে মধ্যে বিভিন্ন সময় বা আমার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি আমাদেরও সাইকোলজি টিম আছে, আমরা মাঝে মধ্যে ফ্রি কাউন্সিলিং দিয়ে থাকি। এছাড়া সব প্রতিষ্ঠানে 100 টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত পার সেশন ওনারা নিয়ে থাকে। এবং হচ্ছে যেখানে আপনার তারা কি করে অ্যাজ এ সাইকোলজিস্ট 40-50 মিনিট আপনার কথাগুলো শুনে আপনার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করে এবং এগুলো কিভাবে অ্যাডজাস্ট করা যায়। সে এখন ইথিক্যাল প্র্যাকটিসের সময় আমরা বলবো কিভাবে তারা কাউন্সিলিং করে। এবং আমাদের বাংলাদেশে প্রচুর হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন গুলো আলহামদুলিল্লাহ হয়েছে, মানুষের জন্য কাজ করতেছে, তারা অনেক ভিডিও মেকিং করতেছে, ওয়ার্কশপ করাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, ট্রেনিং প্রোভাইড করতেছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে সাইকোলজি পড়তেছে এদেরকে স্কিলফুল করছে, এই নিয়ে ভালো কাজ করছে এবং যোগ্য এবং দক্ষ সাইকোলজিস্টরাও তৈরি হচ্ছে। এবার আমাদের আসলে এটা বি রিসার্চ আর বিডি, এখানে আমাদের রিসার্চ নিয়ে একটু কথাবার্তা বলা। বাংলাদেশের রিসার্চ আর এরিয়ার ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের সাইকোলজি রিসার্চ এরিয়া গুলো কেমন, আমরা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করি, তো তাদের পার্সোনালিটি গুলো বলতে পারেন, তাদের ডিসঅর্ডার হচ্ছে বিষয় যেগুলো আছে সেগুলো আর নিয়ে আমাদের কাজ করা হয়। যে আর এরপরে আমরা তাদের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে বা অন্যান্য অন্য দেশে যে গবেষণাগুলো হচ্ছে সেগুলোই নিয়ে কাজ করা হয়ে থাকে, গবেষণা করা হয়ে থাকে। এখানে হচ্ছে আমরা গবেষণা যদি কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ রিসার্চ এর কথায় আসি, এখন কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা নাম্বার গুলো ইউজ করা হয়। আমি বলবো আমাদের সাইকোলজিতে বর্তমান সময় সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ গুলো, যেখানে আমরা নাম্বার বা স্ট্যাটিস্টিক্স বিষয়গুলো আছে, সেখানে আমরা বিভিন্ন আমাদের সাইকোলজিক্যাল স্কেল আছে, অ্যাংজাইটি স্কেল, ডিপ্রেশন স্কেল, তার পরবর্তীতে ফ্যামিলি কনফ্লিক্ট, মানে আমরা স্কেল দিয়ে স্কোরিং এর মাধ্যমে করি, বিভিন্ন টেস্ট গুলো করি। কিন্তু এর দ্বারা হয় কি আমরা আরো ইন ডিপথ যেতে পারছি না। আমাদের সাইকোলজি যে ক্লাসিক্যাল কন্ডিশন বলেন বা বিভিন্ন থিওরি গুলো বলেন, ম্যাক্সিমাম থিওরি গুলো হচ্ছে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ ছিল, যেখানে হচ্ছে অবজার্ভ করা হয়েছিল এবং হোয়াই কোশ্চেন গুলো কেন এই বিষয়টা হয় অ্যান্সার করা হয়েছে। কিন্তু আমরা এখন ফোকাসটা আমাদের কোয়ান্টিটেটিভ যেটা আছে, এটা তো খুব ইজি একটা রিসার্চ, যেখানে মধ্যে যে কত মানুষ বা কত ভাবে কত পার্সেন্টেজ আমরা হাউ মাছ হাউ মেনির উপরে যে ফোকাস করতেছি এবং একটা স্কোরিং এর উপরে তার এনজাইটি আছে নাকি না, এনজাইটির সাথে তার ডিপ্রেশনের প্রভাব কি বা ফ্যামিলি কনফ্লিক্টের প্রভাব কি, এগুলো আমরা মেজার করতেছি। কিন্তু আমাদের আসলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। শাহানু স্যার আর সারোয়ার স্যার নামে হচ্ছে একজন বাংলাদেশের ভালো রিসার্চার, উনি একটা কমেন্ট করছে ফেসবুক অনেক বিস্তারিত, আমাদের সাইকোলজি করোনার মতো প্রচুর গবেষণা করছে, যেটা হচ্ছে গবেষণা যে একটা স্ট্যান্ডার্ড মান থাকে আপনার কোয়ালিটেটিভ বা হাই লেভেলের রিসার্চের, সেগুলো কিন্তু এত বজায় থাকা সম্ভব হয় না। আমরা প্রচুর পরিমাণে কোয়ান্টিটেটিভ রিসার্চ গুলো প্রকাশ পেয়েছে, যার কারণে যে ওভারঅল রিসার্চের যে মোর সায়েন্টিফিক রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেগুলোর ক্ষেত্রে অনেক আমরা পিছিয়ে আছি। আমি মনে করি আমাদের এখন রিসার্চের ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের দিকে খুব যাওয়া এবং নতুন নতুন বিষয়গুলো নিয়ে কাজ করা, যেটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন খোঁজে, এইভাবে কাজ হচ্ছে না ওইভাবে কিভাবে করা যায়, সেগুলো নিয়ে হচ্ছে করা, অবজার্ভ করা এবং ইন্টারপ্রিট করা। এবার আসি আমাদের একটা যে কমন বিষয়, আমরা সাইকোলজিস্টরা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে এবং ম্যাল প্র্যাকটিস গুলো কেমন হচ্ছে। আগে বলে রাখি, একজন সাইকোলজিস্ট বাংলাদেশে আমরা কিছুক্ষণ পরে অ্যাক্ট আছে, অ্যাক্টের কথা বলবো, বা এখন এই হচ্ছে বলে রাখি আমাদের বাংলাদেশে 3টা অ্যাক্ট আছে। একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যাক্ট 2018, মেন্টাল হেলথ অ্যাক্ট 2018 আর ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি বা জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি 2022। এই 3টা বিষয় আমাদের বাংলাদেশে আছে, কিন্তু এগুলো এখনো ঠিক মতন অ্যাপ্লাই হয় নাই। আর এগুলো করার ক্ষেত্রে হচ্ছে
আমরা অনেক কিন্তু রয়ে গেছে। যেমন কিন্তুর ক্ষেত্র হলো কি, আমরা বৈষম্য বা সবাইকে একসাথে চলার নিয়ে অনেক কথা আছে। আমাদের হচ্ছে যেমন আমরা যে DSM-5 বলা হয়, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা দেখে আমরা রোগগুলো নির্ণয় করি, এটা কিন্তু APA মানে আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন। আমাদের সাইকোলজিস্টের উপর হচ্ছে সাইকিয়াট্রিস্ট। আসলে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট কম্বাইন না করলে আমাদের, আমরা বলবো, অস্তিত্বগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তারা আমাদের এখন বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে একমাত্র পার্মানেন্ট হচ্ছে জহির স্যার নামে একজন আছেন, এছাড়া বাকি সবাই ইন্টার্ন হিসেবে কাজ করছে। কিন্তু জাতীয় মানসিক ইনস্টিটিউটে অনেক আলহামদুলিল্লাহ ডাক্তার আছে, সাইকিয়াট্রিস্ট আছে, কিন্তু সাইকোলজিস্ট হাতে গোনা দুই একজন, আর বাকি সব ইন্টার্ন কাজ করছে। এখন আমাদের এই এরিয়া গুলো হচ্ছে বাড়াতে হবে, যার কারণে সিনিয়ররা হচ্ছে, আপনি NMS এ যান, মানসিক ইনস্টিটিউটে যান, আপনি সিনিয়রদের থেকে কাউন্সেলিং নিতে চাচ্ছেন, সম্ভব হবে না, কারণ সিনিয়র তো না, একজন যিনি আছে একজন কত কাবার দেবে, উনি আমরা যারা ইন্টার্ন করতে যাই বা থাকে, উনি ওনাদেরকে দেখভাল বা অন্যান্য কাজগুলো নিয়ে হচ্ছে থাকে, বা মাঝে মধ্যে দেখে কাউন্সেলিং। কিন্তু একজন দ্বারা তো আপনার প্রতিদিন, আমরা প্রতিদিন যদি কাউন্সেলিং করি 4 5 6 7 জনের বেশি করা যায় না, কারণ একজনের সাথে আপনি ইমপ্যাথি দিয়ে তার কথা তার মতন করে বুঝে নন জাজমেন্ট ভাবে থেকে কথা 40 50 মিনিট যখন শুনবেন, আপনি 4 5টা যদি এরকম একদিনে শুনুন, এরপর আপনার শরীরে এনার্জি থাকবে না, এরকম একটা অবস্থা থাকে। যার কারণে আমাদের এগুলো একটা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে এই লোকজন খুব কম বা সাইকোলজিস্ট কম, কিন্তু আমাদের চাহিদা আছে। আমাদের বাংলাদেশে আমরা বলা হয় 17% লোকদের হচ্ছে সাইকোলজিক্যাল কোনো না কোনো প্রবলেম আছে, অর্থাৎ 4 কোটি লোকের। এর মধ্যে 92% লোকরাই হচ্ছে যায় আমাদের কোনো ওনারা চিকিৎসা নিয়ে থাকে না, ওনারা 8% যারা নেয় তারা আবার কন্টিনিউ করে না। এটা ছিল করোনার আগে স্ট্যাটিস্টিক্স, কিন্তু করোনার পর আমরা সাইকোলজিক্যাল প্রবলেম প্রচুর দেখেছি, বেড়ে গিয়েছে। এখন যদি হচ্ছে যে আবার গবেষণা করা হয়, ইচ্ছে আরো বেশি হবে। অর্থাৎ করোনার আগে গবেষণা যে 5 জনের মধ্যে একজনের যে কারো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, কিন্তু কাউন্সেলিং তো নিচ্ছে না বা অন্যান্য বিষয়, কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে। আর এখানে হচ্ছে অ্যাজ এ সাইকোলজিস্টের বড় চ্যালেঞ্জ, সে কিন্তু ডাক্তারদের মতন প্রতিদিন 20 30 50 100 জন ক্লায়েন্ট দেখা তার পক্ষে সম্ভব না, কারণ সে সবাইকে টাইম দিবে, নন জাজমেন্ট থাকবে। আর এখানে কাউন্সিলর সাইকোলজিস্ট হতে হলে মেন্টাল হেলথ এগুলো বলা আছে, তাকে সাইকোলজির উপর অনার্স থাকতে হবে, এর পরবর্তীতে তাকে মাস্টার্স থাকতে হয়। আর আপনার সাইকোলজি বা অ্যাপ্লাইড যেটা থাকে, ক্লিনিক্যাল কাউন্সেলিং বা এডুকেশন আয়ো সাইকোলজি, সেই বিষয়ের উপর থাকতে হয়, এবং এমফিল বা PhD গুলো থাকা বা অন্যান্য বিষয়গুলো ট্রেনিং গুলো করা, যা তার জন্য ভালো। এখানে আপনার সাইকোলজি ফিল্ডে সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে হলে আপনাকে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড লাগবে এবং ট্রেনিং গুলো লাগবে। আর হচ্ছে নিজেকে সবসময় স্কিলফুল করার জন্য আপনাকে মনোযোগী থাকতে হবে। এর পরবর্তীতে আপনাকে সুপারভিশন নিতে হবে। এই সুপারভিশন যারা আমাদের সিনিয়র স্যাররা আছে বা প্র্যাকটিস করে, ওনাদের থেকে আমরা যে বিভিন্ন কেস সলভ করি, বিভিন্ন প্রবলেম পড়ি, এটা কিভাবে ডিল করবো, এটা ওনাদের সাথে গাইডলাইন থাকে। এগুলো হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস। কিন্তু ম্যাল প্র্যাকটিস যখন উল্টাভাবে হয়ে যায়, ধরলাম কারো খুব সাইকোলজি নিয়ে খুব আগ্রহ, সবারই কম বেশি সাইকোলজি নিয়ে আগ্রহ, সে সাইকোলজি ফিল্ডে না, সে দুই একটা বেসিক কাউন্সেলিং স্কিল অথবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অথবা NLP নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে সে কাজ কয়েকটা ট্রেনিং করে সে নিজেকে মেন্টাল হেলথ কাউন্সিলর বলতেছে, বা কোথাও থেকে ইন্ডিয়া বা অন্য কোথাও থেকে, কারণ যে কথা শর্ট একটা ট্রেনিং করে নিজেকে সাইকোলজিস্ট দাবি করতেছে বা মেন্টাল হেলথ কাউন্সিলর করে। এখন এরা হয় কি, এরা সাইকোলজি সবসময় সুপারভিশনে থাকে না, ভালো গাইডলাইন থাকে না, এখন আবেগে চলে, বা এদের জীবনে একটা অ্যাংজাইটি ডিপ্রেশন ছিল, এটা দিয়ে অন্যকে ট্রিট করতে যায়। এখন তাদের, আমাদের সাইকোলজিস্টের ইথিক্স এর অনেক জায়গাগুলো আছে। আমরা কখনো ডুয়েল রোল, আপনার ডুয়াল রিলেশনশিপে যায় না। যে আমার ক্লায়েন্ট হয় তার সাথে আমার প্রফেশনাল সম্পর্ক থাকে, তার সাথে আমার ব্যক্তিগত ব্যবসায়িক অন্য কোনো সম্পর্ক থাকে না, বা আমরা রাখা হয় না। এখানে হলে আমরা মেল প্র্যাকটিস, যেখানের মধ্যে যারা থাকে ওরা এই জাতীয় বিষয়গুলো দেখা যায়। এর পরবর্তীতে সাইকোলজি বা কাউন্সিলিং মানে এমন না যে আপনি তাকে শুধু গাইডলাইন দিয়ে উপদেশ দিন। আমরা আসলে সরাসরি তাকে কোনো উপদেশ দিই না। তার প্রবলেম গুলো হচ্ছে আমরা তার মতন করে বোঝার চেষ্টা করি, এবং কোথায় কি পরিবর্তন দরকার সেটা তার সাথে মিলে কাজ করি। প্রথম 2-3 সেশন তার সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যগুলো নিই। এর পরবর্তীতে আমরা প্রবলেমটা কোথায়, এটা ফর্মুলেশন বলে, ফর্মুলেশন গুলো করে বুঝে দেন কি কাউন্সিলিং বা টেকনিক দেওয়া দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আস্তে আস্তে করি। প্রবলেম একদিনে হয় না, একদিনে যায় না। বাট যারা হচ্ছে অল্প দিনে কুইকলি সব সলিউশন চায়, তখনই যত প্রবলেম হয়ে দাঁড়ায়। অতএব যারা সাইকোলজি ফিল্ডে আসতে চান, আমি বলবো আপনার একাডেমিক পড়াশোনা দেওয়া খুব প্রয়োজন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এবং আপনার প্রচুর ট্রেনিং থাকা দরকার, এবং হচ্ছে সুপারভিশন নিয়ে আপনার কাজ করা এবং ইথিক্যাল বিষয়গুলোকে মেনটেন করা।
আপনাদের এই সম্পর্কে যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারেন। আমি পরবর্তী সেশনের শেষের দিকে ইনশাআল্লাহ এই নিয়ে আলোচনা করব। আমি ইথিক্যাল বিষয়গুলো চলে আসছে। যেমন আমাদের ইথিক্সের আমাদের বাংলাদেশে কয়েকটা অ্যাসোসিয়েশন আছে। বিবিএ বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজির হচ্ছে সোসাইটি আছে, স্কুল সাইকোলজি আছে। আমরা সবাই যার জায়গাতে টুকটাক কাজ করতেছি। কিন্তু বাংলাদেশে এখনো জাতীয় কমিউনিটি হয় নাই, যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট পলিসি এগুলোতে বলা হয়েছে যেখানে কারা সাইকোলজিস্ট কারা সাইকোলজিস্ট না। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা এত বছর ধরে সে বাংলাদেশের সাইকোলজির হচ্ছে ডিপার্টমেন্ট হয়েছে, বাট সাইকোলজিস্টের কোনো নিবন্ধনই নাই, নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে না বা আস্তে আস্তে প্রসেস আছে। আর এখানে সবাইকে নিয়ে যে চলা সে মেন্টালিটিটাও খুব কম। আমরা উপর দিয়ে যত সুন্দর কথা বলে আসলে বাস্তবতা খুব কঠিন। ধরলাম ৫৪টা কলেজে বা ১২টা কলেজে মাস্টার্স আছে, ৫৪টা কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটি, এখন ওরাও তো সাইকোলজি পড়তেছে, ওদেরও কিভাবে সাইকোলজিস্ট বানানো যায়? আমাদের যারা টিচার আছে ওরাও তো শুধু বই পড়ে ক্লাসে পড়ায় পরীক্ষা নিয়ে এইভাবে তো আসলে সাইকোলজি হয় না। এটা অ্যাপ্লাইড ফিল্ড, অ্যাপ্লাইডে অনেক কাজ করার জায়গা আছে। যেখানে আমি ডিভিশনে বলছিলাম হচ্ছে ৫৪টা আপনার ডিভিশন আছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুযায়ী। সেখানে আপনি যদি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যগুলো নিয়ে আসেন, শুধু ২-১টা নিয়ে থাকেন তাহলেও সাইকোলজির রিয়েল ফ্লেভার গুলো পাবেন না। এবং যেমন যারা বাংলাদেশে অনেকে আছে কগনিটিভ সাইকোলজি, কগনিটিভ ব্রেন বা নিউরো সায়েন্স, নিউরো সাইকোলজি এগুলো নিয়ে কাজ করছে। এখন তারা বাংলাদেশে আসলে তারা কি সাইকোলজিস্ট হবে? আর সেই বিষয়গুলো একটা বড় কোশ্চেন জায়গা আছে। অর্থাৎ আমাদের ইথিক্যাল যদি একটা বডি থাকতো তাহলে কারা ইথিক্যাল বিষয়গুলো ব্রেক করতেছে, কতটুকু মানতেছে, আমাদের টিচারদেরকে ট্রেন আপ করা, সবাইকে কানেক্টেড করা, এরকম না হয়ে যায় যে দুই পোলারের মতন এক গ্রুপ খুব এক্সপার্ট আরেক গ্রুপ কিছুই জানে না, এমন যেন না হয়, সবাই মিলে যেন থাকতে পারে সেই বিষয়গুলো দেখার। ইথিক্যাল বিষয় যে সোশ্যাল মিডিয়া এখানে লেখা আছে, আমাদের কোন ইথিক্যাল ট্রেনিং এর সময় হচ্ছে এরকম স্যার বলছে আমরা যেন একটা ক্লায়েন্টকে ফেসবুক ফ্রেন্ড বানাবো এমনটা না। তার সাথে সে, কারণ ফেসবুকে আপনার অনেক ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আসেন, সেখানে তার সাথে শুধু প্রফেশনাল সম্পর্ক, আপনার কেন ফেসবুকে পার্সোনাল বিষয়গুলো যেন না থাকে এরকম। বাট এগুলো খুব মানা হয় এমনটা না, কারণ ইথিক্যাল বডি না, আমরা এর চেয়ে বড় বড় যেটা যেমন ডুয়েল রিলেশনশিপ বলছি এখানে চলে যায়। এরপরে আমরা প্রচুর জাজমেন্ট করি। অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা কখনো ক্লায়েন্টকে জাজমেন্ট করি না, নিরপেক্ষ থাকি, তার সমস্যা তার মতন বুঝি। আমি এখানে বিচারক হিসেবে বসে না, আপনি ভালো করছেন খারাপ করছেন এটা করেন এভাবে না, সেটাকে আলাদা বিভিন্ন প্রসেস গুলো আছে, টেকনিক্স আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে ৩ টা বিষয় অ্যাক্টের কথা, মেন্টাল হেলথ অ্যাক্ট এবং হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যাক্ট আর হচ্ছে ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি। এখানে কারা হচ্ছে থাকবে, আপনার পলিসি গুলো কেমন হবে, লাইসেন্স কারা পাবে, ট্রিটমেন্ট কাদেরকে আমরা রোগী বলবো বা কারা কিভাবে ট্রিটমেন্ট দিবে, আর এদের ব্যাকগ্রাউন্ড গুলো কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে বলা আছে। কিন্তু ওই একটা কথা আগে কমেন্ট উল্লেখ করা হয়েছে, এখানে সমন্বয়, অর্থাৎ আমরা যদি হচ্ছে শুধু আমাদের সিনিয়র গ্রুপ যারা যারা খুব ভালো জানে এরা কয়েকজন মিলে যদি হচ্ছে অ্যাক্ট করে ফেলে, বা যারা রুট লেভেলে আছে তারা রুট লেভেলে, হ্যাঁ ধরলাম ওরও অ্যাপ্লাইড নলেজ নাই, একাডেমিশিয়ান, কিন্তু তারও তো হচ্ছে কোন জায়গায় ল্যাকিংস, আমরা তার সাথে কথা বলে তাকে রাখলে তাহলে বুঝতে পারা যাবে আসলে একদম অজপাড়া গ্রায়ের একজন সাইকোলজি ডিপার্টমেন্টের শিক্ষক বা ছাত্র তাকেও কিভাবে ভালো মানের সাইকোলজি বানানো যায় সে নিয়ে হচ্ছে কাজ করা যেতে পারে। অতএব আমাদের অ্যাক্ট গুলো হচ্ছে এখনো পূর্ণভাবে কার্যকর হচ্ছে না বা কাজ চলতেছে, কিন্তু এই নিয়ে হচ্ছে যায় যেন সবার জন্য থাকে এবং হচ্ছে ভালো যোগ, এমনটা যেন না হয় আমি এমন কিছু রুলস রেগুলেশন সিলেক্ট করে দিলাম যেটা শুধু হাতে গোনা ২-১ লোক বা গ্রুপ হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে পারে, বাকিদের জন্য অ্যাকসেপ্ট করা খুব কঠিন। আমাদের বাংলাদেশের রিয়েলিটিটাও অনেক ক্ষেত্রে নিয়ে আসার প্রয়োজন আমি মনে করি। অতএব মেন্টাল হেলথ অ্যাক্ট যে বিষয়গুলো বা পলিসিগুলো এগুলো আমাদের জাতীয় কমিউনিটি হওয়া খুব প্রয়োজন, এবং হচ্ছে কারা সাইকোলজিস্ট না কেন এবং অবজারভেশন এগুলো রাখা খুব জরুরি, এবং ট্রেনিং গুলো প্রোভাইড করা। এবার আসি আমার যে একটা আমাদের টপিক ছিল ফিউচার ডিমান্ড অফ অ্যাভেলেবল সাইকোলজি, বা এখন পর্যন্ত বা অতীতে বা ভবিষ্যতে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের হচ্ছে ডিমান্ড বা অলওয়েজ ছিল, থাকবে, এটা এক নাম্বার, এটা সব সময় থাকবে। কিন্তু হলো বাংলাদেশে যেমন হচ্ছে আপনার কয়টা ৬টা অ্যাপ্লাইড ব্রাঞ্চ আছে, ক্লিনিক্যাল আছে, কাউন্সেলিং আছে, এডুকেশন আছে, স্কুল আছে, আয় সাইকোলজি আছে, আপনার ৫টা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ আছে। বাট আপনার তো শুধু সাইকোলজি অ্যাপ্লাইড ব্রাঞ্চ এটা নাই, সেখানে আপনার আরো অন্যান্য ব্রাঞ্চ গুলো আছে। এটা আপনার সেখানে যেমন ফরেনসিক, বাংলাদেশে এই পর্যন্ত কোনো ফরেনসিক সাইকোলজিস্ট নাই, শুধু পার্সোনালিটির উপর কাজ করে পার্সোনালিটি সাইকোলজিস্ট নাই। এরপরে হ্যাঁ অনেকে নিউরো সায়েন্স হচ্ছে বা এই বিষয়ের উপর কাজ করতেছে, বাইরে মাস্টার্স করতেছে, তারা আসলে আমরা তাদেরকে নিউরো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে পারি অথবা অন্যান্য বিষয়গুলো। কিন্তু আমাদের আর ইন ফিউচার যেমন এপি এর আপনার ৩৬ নাম্বার ডিভিশনের মধ্যে হচ্ছে
আপনার একটা বিষয় বলা আছে যেখানে আপনাকে বলেছে সাইকোলজি ফর স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়নকে অনেক বড় প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমি আগে বলছি বিচারক আমরা হই না, এর অর্থ আমি নিয়ে আলোচনা করছি তাকে সবাইকে নামাজ পড়তে বলবো এমনটা না। এগুলো আসলে কথা বলতে গেলে খুব তর্ক বিতর্ক চলে আসে, কারণ আমরা জানি না। এই জন্য হচ্ছে যত প্রবলেম হয়। যেমন ওখানে আপনার 36 নম্বর ডিভিশনে বলা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়নের উপর কাজ করা প্রয়োজন, খুব বেশি দরকার। এখন এই নিয়ে বাংলাদেশে কিন্তু হাতে গোনা ২-১ লোক কাজ করছে, বাট ওরা অনেক কিছু কিছু ছোট ভুল করতেছে আর বড় বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এটাও কিন্তু ইন ফিউচারে অনেক ডিমান্ডেবল হবে। বাংলাদেশের আপনার ইউকে, তারপরে ইউএসএ, পাকিস্তান, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা খুব ভালো এই নিয়ে কাজ করছে। এই এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, যেমন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইসলামিক সাইকোলজিস্টরা আছে, তারা হচ্ছে যাদের মোরাল ভ্যালু বা যারা মনে করা হচ্ছে কোন রিলিজিয়ন, কারণ কোরআন হাদিসও মাঝে মধ্যে বা রিলিজিয়ন ধর্মগুলো হচ্ছে যে একটা গাইডলাইন দিচ্ছে ওইভাবে কিভাবে চলা যায় সেগুলো নিয়ে কাজ করে। আমার তো মনে আছে আমি 2020-21 সালে হচ্ছে প্রথম আমি ইসলামিক সাইকোলজি পড়ার আগে হচ্ছে আমি ইন্ডিয়ার অনেকগুলো প্রোগ্রামে ওদের হচ্ছে যারা সনাতন ধর্মের হচ্ছে ওরা ওইভাবে কিছু ট্রিটমেন্ট প্রসিডিউর আছে সেগুলো আমি ক্লাসে জয়েন করি, আমার ভালো লাগছে, দেন কাজ করে পরবর্তীতে এগুলো নিয়ে পড়াতে। এখানের মধ্যে আপনার খুব ডিমান্ডেবল। এবং আইও সাইকোলজি যেমন বাংলাদেশে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আপনার জগন্নাথ ইউনিভার্সিটি আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশন সাইকোলজি, কিন্তু এরা খুব কয়েকটা সার্কুলে আমরা ওয়ালটন সহ কয়েক জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো খুব অ্যাপ্লাইড হচ্ছে এমনটা না। যেখানে আপনার কনজিউমার সাইকোলজি, মার্কেটিং, নিউরো মার্কেটিং ইত্যাদি বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, পার্সোনালিটি যে বিষয়গুলো আছে, অতএব এগুলো খুব ডিমান্ডেবল হচ্ছে একটা সাবজেক্ট হবে ইন ফিউচার। আমাদেরকে আমার সবার প্রতি পরামর্শ, যারা সাইকোলজিতে অনার্স বা করতেছেন, মাস্টার্স, আপনার বাইরের দেশে বিভিন্ন ইউনিক বিষয়ের উপর পড়েন, বাংলাদেশে আসেন, আসলে হচ্ছে যে তখন হচ্ছে আমাদের বৈচিত্র্যগুলো আমরা পাবো এবং আমরা বিষয়গুলো কাজ করে। যেমন আমি তো এজ একজন উদ্যোক্তা, আমরা নিউরো মার্কেটিং এ যখন পড়াশোনা করছি তখন আমার সবই হচ্ছে এখানে সাইকোলজি মনে হচ্ছে। তারা মানুষের সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার কে কিভাবে অ্যানালাইসিস করে মার্কেট করা যায় সেগুলো নিয়ে কাজ করছে। ইঞ্জিনিয়ারিং সাইকোলজি আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গুলো আমরা যে ইলেকট্রিক মোবাইল, যে মোবাইল গুলো আছে, এখন তো আমরা খুব ছোট একটা মোবাইল ইউজ করতেছি, এই 20-30 বছর আগে তো এত ছোট বিষয় ছিল না। এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের ফিউচার ডিমান্ডেবল আমার কাছে মনে হচ্ছে, যেখানে আমরা নিউ নিউ বিষয়গুলো আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের হচ্ছে আর সর্বশেষ যে টপিক ছিল সেটা হলো হায়ার স্টাডি। আমাদের দেশে হচ্ছে অনেকে পিএইচডি, মাস্টার্স করার জন্য হচ্ছে বাইরের দেশে যাচ্ছে, অনেকে লেটার পাচ্ছে এবং ইউনিক বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করতেছে, যেখানে আপনারা হচ্ছে খুব ভালো অনেকে যাচ্ছে। আপনারা চাইলে হচ্ছে যে কেউ বাইরের দেশে যেতে পারবেন এবং হলো আপনারা মাস্টার্স করতে পারবেন। সাপোজ হলো আপনি যদি ফরেনসিক সাইকোলজির উপর মাস্টার্স করতে পারেন বা পিএইচডি করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার এই লেভেলগুলো আপনি নিজেকে ওইভাবে দাবি করতে পারেন। আর এখন মাস্টার্স বা অন্যান্য বিষয়গুলোর জন্য আমাদের যে কমিউনিটির দুই একটা রিসার্চ পাবলিকেশনটা খুব জরুরি, আপনার রিসার্চ পাবলিকেশন প্রয়োজন। আমাদের বাংলাদেশে যেটা হয়, আমরা অনার্সে থাকতে হচ্ছে আমরা প্রজেক্ট করি, কিন্তু প্রজেক্টগুলো আমরা করি 100 মার্ক বা পরীক্ষা থাকে, পরীক্ষা দেওয়ার পর এটাকে পাবলিকেশন লেভেলে নিয়ে যাওয়াটা আমাদের মেন্টাল থাকে না। আমি নিজে এক নাম্বার নিজেকে অপরাধী মনে করি। যেমন আমি অনেক আলহামদুলিল্লাহ ইউনিক বিষয় নিয়ে কাজ করছিলাম, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত, হ্যাঁ, এখন পাবলিকেশনে কাজ করতে, বাট এটা অনেক পরে হচ্ছে আসলে কাজটা করা। আমি মনে করি প্রত্যেক স্টুডেন্ট যখন আপনি অনার্স এর লেভেলে আপনার প্রজেক্ট করবেন, তখন এই আপনার প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে যে সেটা এমন ভাবে করবেন যেন এটা পাবলিকেশন হয়ে যায়। এর আগে আপনি দুই একটা হচ্ছে ইন্টার্নশিপ, বিভিন্ন জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, রিসার্চ গুলো খুব ভালোভাবে জানেন, একাডেমিক ছাড়াও বাইরে অন্য জায়গায় পড়াশোনা করলে এটা আপনার জন্য হেল্পফুল হবে। এটা আপনার বাইরের দেশে স্কলারশিপ পাওয়ার জন্য খুব অনেক হেল্প করবে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমাদের জগন্নাথ, আমার এক ফ্রেন্ড, সেও হচ্ছে ইতালিতে পেয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ছেলেও সেই ইটালিয়াকে আরেকটা টপ লেভেল ইউনিভার্সিটিতে সে পেয়েছে। এগুলো আমাদের জন্য অনেক হচ্ছে উৎসাহের বিষয়। আর আমাদের আইএলটিএস বা ভালো ইংলিশের দক্ষতা প্রয়োজন পড়ে, আর একাডেমিক কিছু নলেজের প্রয়োজন পড়ে, আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির গুলো আমাদের দরকার পড়ে। আর যারা অনেকে আছে পিএইচডি বা আরো হচ্ছে হায়ার স্টাডির জন্য যাওয়া যায়, তবে আমি বলবো ইউনিক বিষয়ের উপরে যান, বাংলাদেশে আসেন, কাজ করেন। আমাদের এই 5টা যে অ্যাপ্লাইড ব্রাঞ্চ আছে, অ্যাপ্লাইড ব্রাঞ্চের থেকে ভিন্ন বিষয় করলেই
তখন আমাদের দেশে আমরা আসবো। যেমন কমিউনিটি সাইকোলজির কথা বলি, কমিউনিটি সাইকোলজিটা হচ্ছে কেমন, কমিউনিটি সাইকোলজি আমরা ক্লিনিক্যাল বা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, এরা আগামী 10 বছরে, কারণ যারা সাইকোলজি পড়ে এরা যে সাইকোলজিস্ট থাকবে এমনটা না, ধরলাম 10 বছরে হচ্ছে যে কতজন সাইকোলজিস্ট তৈরি করতে পারবো, হতে ধরলাম 500 জন খুব যোগ্য সাইকোলজিস্ট তৈরি করলো। এখন এই 500 জন দিয়ে হচ্ছে যায় আগামী 10 বছরে ধরলাম 20 কোটি লোক হবে, 20 কোটি লোকের সাইকোলজিক্যাল প্রবলেম কি সলিউশন করা সম্ভব, বা আগের যারা আছে এদেরকে দিয়ে? অতএব এই জন্য দরকার আমাদের হচ্ছে প্যারাসাইকোলজিস্ট, যারা অন্যান্য লেভেলের আছে, কমিউনিটি লেভেলে কাজ করা, তখন কমিউনিটি সাইকোলজি নিয়ে কাজ করা প্রয়োজন। সেখানে আমাদের ইমাম থেকে শুরু করে মহল্লার চেয়ারম্যান, মেম্বার, স্কুলের শিক্ষক সবাইকে নিয়ে কাজ করতে হবে। বাট আমরা তো উপরের লেভেলে আমাদের সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, এদের মধ্যে সম্পর্কে ইনক্রিজ করা, কারণ আমরা হচ্ছে এই যারা প্রাইভেট প্র্যাকটিস করি সাইকোলজিস্টরা কাছে ম্যাক্সিমাম সময় সাইকিয়াট্রিস্টের কাছে ক্লায়েন্টরা সবাই যায়। এখন যাদের কাউন্সিল তারা যদি রেফার করে বা সাইকোলজিস্ট বুঝলো, আবার বা সাইকোলজিস্টের কাছে যারা আসলো সাইকোলজিক্যাল প্রবলেম বেশি থাকলে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালো, এইভাবে যে রেফার করার বিষয়টা এই মানুষের থাকতে হবে। এর পরবর্তীতে আপনার অনেক ক্ষেত্রে আপনার, যেমন আমি বললাম অ্যাজ এ সাইকোলজিস্ট আমি দিনে 5-6টা বেশি হচ্ছে ক্লায়েন্ট দেখার আমার এনার্জি থাকবে না, এটাই বাস্তবতা। এখন তাহলে অনেকজন আসলে কি তখন প্যারা সাইকোলজিস্ট তৈরি করে দিলে সেও ইনিশিয়াল অবস্থায় হচ্ছে যে আপনার হচ্ছে স্ক্রিনিং বলে, স্ক্রিনিং এর সময় কাজ করতে পারবে, তাকে হচ্ছে মেন্টাল হেলথ তার সাপোর্ট দিতে পারবে, কথাগুলো শুনতে পারবে, এই বিষয়গুলো আছে। অতএব আমরা হচ্ছে এই নতুন নতুন বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে পারি, আমরা দেখাতে পারি আমাদের স্কলারশিপ অন্যান্য কাজগুলো করা অনেক ইজি। আর সর্বশেষ শেষ করার আগে আমার প্রতিষ্ঠান একটু বলে রাখি, আমার প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি। এরা বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। আমরা মূলত মানুষের হ্যান্ডরাইটিং দেখে কিভাবে ব্যক্তিত্ব আইডেন্টিফাই করা যায় সেই নিয়ে আমরা কাজ করছি, এবং হচ্ছে আমরা হ্যান্ডরাইটিং সিগনেচার ভেরিফিকেশন, হ্যান্ডরাইটিং সিগনেচার জাল করেছেন সেগুলো আসল সত্য এগুলো নিয়ে কাজ করি। আবার আমাদের হ্যান্ডরাইটিং সিগনেচার অ্যানালিসিস, গ্রাফোথেরাপির কোর্স আমরা প্রোভাইড করে থাকি। এছাড়া কাউন্সিলিং যেটা আছে, আমাদের এখানে ইন্টার্ন সাইকোলজিস্টরা আছে এবং আমরা সিনিয়র সাইকোলজিস্ট আছে। ইন্টার্ন সাইকোলজিস্ট দিয়ে আমরা পার সেশন ১০০ টাকার বিনিময়ে হচ্ছে আমরা কাউন্সিলিং দিয়ে দেয়, প্রতি সেশন ১০০ টাকা। আবার মাঝে মধ্যে আমরা ফ্রিও দিয়ে থাকি, সেটা বিভিন্ন সময়। আর আমরা যারা সিনিয়র থাকি তারা ৫০০-১০০০ টাকা পার সেশন নিয়ে হচ্ছে কাউন্সিলিং দিয়ে থাকি। এছাড়া আমরা সাইকোলজিক্যাল ট্রেনিং, যেটা যেমন কিছু থেরাপি আছে, সিবিটি বলেছিলাম, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, আমাদের প্রতিষ্ঠান নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এই থেরাপিটা এনএলপি ট্রেনিং প্রোভাইড করে থাকে প্র্যাকটিশনার এবং ট্রেনার। এর পরবর্তী এখানে হচ্ছে এনএলপিটা অনেক বিজনেসম্যান সাইকোলজিস্টরা করে, এটা নিজেকে কিভাবে স্কিলফুল করা যায়, নিজে থেকে সবচেয়ে সর্বোচ্চ পরিমাণ আউটপুট কিভাবে আনা যায়, অন্যকে কিভাবে ম্যানিপুলেট করে যায়, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করা হয় আমাদের থিঙ্কিং, ফিলিং, বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে। আর আমরা হচ্ছে সফট স্কিল ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করে থাকি। আর মানুষের হ্যান্ড রাইটিং নিয়ে কিভাবে ব্যক্তিত্ব বা তার লাইফ পার্টনার বা নিজের সম্পর্কে জানা যায় সেগুলো নিয়ে কাজ করা হয়ে থাকে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা কাজ করে থাকি, জায়গা জমি সিগনেচার যে ফিঙ্গারপ্রিন্ট গুলো দেখে জাল সত্যতা সেই বিষয়টা আমরা দেখি। আর আগামী জুলাই মাসে আমাদের নিউ চমক আসতেছে, আমাদের অনেক বড় লেভেলের হচ্ছে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আর তখন আপনারা কোরবানি ঈদের পরেই একটা বড় চমক দেখবেন এবং আরো নতুন ইউনিক বিষয় বাংলাদেশে আসবে। আর সবাই যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিস হচ্ছে মালিবাগ মোড়ে সিআইডি অফিসের অপোজিটে, আর আমি আছি। যে কোনো সময় ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মিরাজ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যাপক উৎসাহ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। আর পাশাপাশি আমি বিআরবিডির পক্ষ থেকে বিগ এর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি বিআরবিডি এবং বিগ সামনে আরো এরকম প্রোগ্রাম লঞ্চ করবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফেসবুক লাইভে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা। এই পর্যায়ে আমরা কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট পড়ব। আম, প্রথমেই আমি দেখে নেই, যেমন আনিকা আব্দুল্লাহ লিখছেন ইমপ্রেসিভ, ইমাম হাসান লিখছেন ইনফরমেটিভ, থ্যাংক ইউ। নিবেদন খান লিখছেন ভেরি ইমপ্রেসিভ। ধন্যবাদ, আমি সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের অনারেবল ডিসকাসেন্ট
মোহাম্মদ সাবির হোসেন স্যারকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সুলতান আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার মনে হয় তুমি আমাদের লেআউটটা ঠিক করে দিতে পারো। এখন সম্ভবত শুধু স্পিকারটা রাখলেই হবে। এর আমাদের যে লাইভ চলতেছে সেখানে লেআউটটা শুধু স্পিকার ভিউটা দিলেই হবে। আমাদের মনে হয় প্রেজেন্টেশন স্লাইড রিমুভ করলে ভালো দেখা যাবে আর কি। জি স্যার। যে এখনো হয়নি, ঠিক হয় নাই। ঠিক করা যাচ্ছে না। মিরাজ ভাই, আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? আমি হচ্ছে আমাকে বড় করে দেখতে পাচ্ছি, আর হচ্ছে এরপর আপনাদের দুজনকে ছোট করে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমার মনে হয় দেখা দেখি থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে কথা সেগুলা তো সব বিষয়ে সবসময় কথা বলা খুব রিস্কি। তো আপনি যে বিষয়ে কথা বলেছেন, সাইকোলজি প্র্যাকটিস, বেসিক্যালি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভ, বাংলাদেশকে স্টাডি। তো একেবারে খুব ভেরি বিগিনিং থেকে আমি আপনার কথাগুলো শুনতেছিলাম মনোযোগ দিয়ে। যদিও আমি সাইকোলজির লোক না, বাট সাইকোলজি বিষয়ে আমার আগ্রহের শেষ না। আপনি একটু আগে বলতেছিলেন সাইকোলজি বিষয়ে অনেকে আগ্রহ থাকে। তো এটা আগ্রহ থাকা ভালো, বাট সঠিক গাইডলাইন, সঠিক পথে না হাঁটলে এটা যে বিপদের কারণ হতে পারে, এই বিষয়টা আমি আলোচনা থেকে বুঝলাম যে প্রত্যেকটা বিষয় যেহেতু এক্সপার্ট হওয়ার জন্য নির্দিষ্ট কিছু পথ আছে, তো সেটা অবলম্বন করা, বিশেষ করে বিএসসি, এমএসসি, এরপরে স্পেসিফিক কোনো টপিক যার ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে আসলে তার দক্ষতা অর্জন, দক্ষতা মানে বর্ধন, এই বিষয়ে আসলে তাকে শেখার পরে এই ফিল্ডে নামাটা সবচেয়ে ভালো। এবং আমি যেটা বুঝতেছি যে যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে, বাংলাদেশেও বাড়তেছে, তো সাইকোলজিক্যাল প্রবলেম বিশেষ করে আপনি খুব সুন্দরভাবে করোনার ক্রান্তিকালীন সময়ে যে সাইকোলজিক্যাল প্রবলেম যে পরিমাণ বাড়ছে, এটা আমরা সহজে অনুমেয়, কারণ খুব বেশি সুইসাইডাল ইন্টেনশন, বিশেষ করে মানুষ আত্মহত্যা করার একটা প্রবণতা খুব ভেরি রিসেন্ট যদি বলি। যদিও আমি নিউজগুলো এখনো বিস্তারিত পড়িনি, তবে এতটুকু দেখলাম যে রিসেন্টলি রুয়েট এবং বুয়েটের দুজন স্টুডেন্ট সম্ভবত সুইসাইড পথ বেছে দিয়েছে। তো এই যে বিষয়টা, বুয়েটের মতো জায়গায় কেউ যদি চান্স পায়, তো আমরা ধরে নিই যে সে বাংলাদেশের মধ্যে টপ মোস্ট একজন স্টুডেন্ট, বাট সে হয়তো কোনো একটা ইকুয়েশন মিলাইতে পারতেছিল না। তো সেটা হয়তো হচ্ছে যদি ওই সময় সে তার নিজের কোনো শিক্ষক অথবা গার্জিয়ান কার সাথে কাউন্সেলিং করতো, অর্থাৎ এই তার বিষয়গুলো নিয়ে আলোচনা করতো, তা আমার মনে হয় একটা সঠিক পথের দিশা সে পেতো আর কি। তো আমি যেটা বুঝতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যেমন আমি যদি রিকল করি, আমি হচ্ছে নটরডেম কলেজে ছাত্র ছিলাম। এই নটরডেম কলেজে ছাত্রদের সাথে তাদের ব্যক্তিগত, পারিবারিক যে কোনো বিষয়ে শেয়ার করার জন্য একজন নির্ধারিত সাইকোলজিস্ট বলবো না, আমরা ওনার কাছে যেতে পারতাম, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম, এবং ওখানে উনি কিন্তু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দিতেন। তো সেখান থেকে কিন্তু আমার মনে হলো যে না, এই বিষয়টা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই থাকা চাই। তো আপনি খুব সুন্দরভাবে বাংলাদেশে এর পাস্ট কি ছিল, প্রেজেন্টে কি প্র্যাকটিস চলতেছে, ফিউচারে কি হতে পারে, এবং এর সাথে রিলেটেড রিসার্চ এরিয়াগুলা, হায়ার স্টাডি অপরচুনিটি, মোটামুটি সবগুলো বিষয়ে কিন্তু তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ কত ব্যস্ততম সময় থেকে আপনি সময় ম্যানেজ করেছেন সেটা আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি। আর সবচেয়ে বড় বিষয় এবং আশার বিষয় হচ্ছে যে আমরা গবেষক হচ্ছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষণায় আগ্রহী যত ফিল্ড আমি যদি মেনশন করি, সেটা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, যত ধরনের ফিল্ড আছে, অল পসিবল ফিল্ড কভার করার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং আমাদের স্বপ্ন হচ্ছে বিআরবিডি উইল বি ওয়ান স্টপ সলিউশন ফর রিসার্চ, হায়ার স্টাডি অ্যান্ড পাবলিকেশন। এবং আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি অলরেডি। সুলতান বলে দিয়েছে যে আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি সাকসেসফুল কিছু কোর্স শেষ হয়ে গিয়েছে, আমি আর মেনশন করতেছি না। এবং অল্প সময়ের ভিতরে আমাদের রিসার্চ পেপার লেখা এবং হায়ার স্টাডির উপরে 250-র অধিক টিউটোরিয়াল লেকচার আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। এবং গবেষণা আগ্রহী শিক্ষার্থীদের প্রতিনিয়ত কাজে লাগতে পেরে আমাদের আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা একটু অন্য ধরনের প্রোগ্রাম ছিল, যে সাইকোলজি প্লাস বিয়ার মানে
বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, অর্থাৎ আপনি যেটা ডাইরেক্টর হিসেবে আছেন, এবং বিআরবিডির যৌথ একটা চেষ্টা আমরা করেছি। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, হয়তোবা লাইভে এই প্রোগ্রামটার ভিউয়ার আমি এখনো জানি যে খুব বেশি না, হ্যাঁ, বাট এটা যখন আমরা টাইম পাস হয়, তো আমরা দেখতে থাকি এটার ভিউয়ার এবং এটার রিয়াকশন বাড়তে থাকে। অর্থাৎ মানুষ ব্যস্ত থাকার কারণে হয়তোবা এখন এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করতে পারতেছে না, কিন্তু ঠিকই পরবর্তী সময় এখান থেকে মানুষের বেনিফিট হবে। তো আমরা, যেহেতু আমি একজন মুসলিম, আমি বলতেই হয় যে সদকায়ে জারিয়া হিসেবে আমরা আসলে এই কাজগুলো করে থাকি। অবভিয়াসলি আমি এদেশের মানে দেশে বড় হয়েছি, এদেশের মাটি পানি বায়ু আমাকে বড় করেছে, এবং যেহেতু আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, এবং আমি এটা জানি যে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যে পয়সা আছে এটা জনগণের পয়সা, হ্যাঁ, জনগণের টাকা। তো অবশ্যই আবার এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে বিএলবির সকল কার্যক্রম কেন ফ্রি। আমার মনে কিছু পেইড প্রোগ্রাম অথবা পেইড বিষয় চালু হতে পারে, যাতে বিষয়টার গুরুত্ব বুঝে আসে। তো এটা ভিন্ন ইস্যু। তো আমি যেটা বলবো যে ইনশাল্লাহ আমাদের এই কোলাবোরেশন কন্টিনিউ থাকবে। আর এর বাইরেও যদি আজকে তো আসলে খুব অল্প পরিসরে সাইকোলজি বিষয়টা তুলে ধরা হলো, এটা শুধু এই কারণেই যে এই ফিল্ডের যারা আমাদের পেজ এবং প্ল্যাটফর্মে আছেন, ওনারা শুধু এটুকু জানলেন যে এটা নিয়ে বাংলাদেশে একটা আন্দোলন অথবা আলোড়ন শুরু হয়ে গেছে, মানুষজন কাজ করতেছে, এবং এরকম একটা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, এবং আমাদের মিরাজ ভাই। তো অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাইকে যে সময় বের করার জন্য। আর সাথে সাথে সুলতান খুব ডেডিকেটেড পারসন, এবং আমরা যদি বলি এই স্কিল ফর রিসার্চার সিরিজ, যেটাকে আমরা সংক্ষেপে নাম বলেছি SFRS, এই সিরিজটার সেকেন্ড এপিসোড এবং থার্ড এপিসোড খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমার এখানে পাওয়ার চলে গেছে, আমি ক্যামেরা অফ করে দিই। তো শীঘ্রই এটা মানে শুরু হবে সম্ভবত 23 তারিখে। এরপরে আবার আমরা অন্য একটা সিরিজ, মানে এই সিরিজে আরো একটা এপিসোড নিয়ে আসবো। তো আমরা এটা ঘোষণা করতে চাচ্ছি যে এই সিরিজটা SFRS উইথ সুলতান মাহমুদ, মানে এটার হোস্ট হচ্ছে সুলতান মাহমুদ, ঠিক আছে, সবসময় এটা আমরা করতে যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ সুলতান, প্রোগ্রাম অর্গানাইজেশন থেকে শুরু করে নিয়ে হোস্টিং সবকিছু সুন্দরভাবে পরিচালনা করা। যদি কোনো কোশ্চেন না থাকে এবং আর কোনো কথা না থাকে, আমরা প্রোগ্রাম এখানে শেষ করতে চাই। আর যদি শেষ মুহূর্তে মিরাজ ভাই কিছু বলতে চান, আপনি বলতে পারেন, আর যদি না থাকে আমরা শেষ করতে পারি। না, আমি একটু দুইটা বিষয় বলি। যেমন আমি একটু গতকালকের এক্সপেরিয়েন্স বলি। গতকালকে আমি একটা ক্লায়েন্ট দেখলাম, যে কোনো একটা ইউনিভার্সিটির টপ ইউনিভার্সিটি, সে ছেলে সুইসাইডাল আইডিয়েশন চরম, গত 3 মাসের মধ্যে সে 9 বার অ্যাটেম্প করেছে। এখন হচ্ছে ডাক্তারের কাছে দেখিয়েছিল 68 ঘন্টা সে ঘুমায় নাই। ডাক্তার তাড়াতাড়ি কুইকলি রেফার করছে, ওষুধ মেডিসিন দিয়েছে, সাথে সাইকোলজিস্ট আমিও দেখলাম। তখন সুইসাইড কেস গুলো ডিল করা খুব কঠিন। পরে আমি হচ্ছে ওর ফ্যামিলি মেম্বার যারা ছিল ওদের সাথে কথা বলছি। বাট প্রবলেমটা কোথায়, আপনার কমন সিনারিও হচ্ছে, যেমন ও বলতেছে আমাদের মনের কষ্ট দুঃখ আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারতাম না, কেউ বুঝতো না। হ্যাঁ, সবার ব্যক্তিত্ব এক না, হবেও না, কিন্তু আমরা সবসময় চাই কি সবাইকে এক ফরম্যাটে নিয়ে আসতে, যেটাই প্রবলেম। সাপোজ আমি খুব এক্সট্রোভার্ট, আপনি ইন্ট্রোভার্ট, আমার মানে চ্যাটাং চ্যাটাং করে চলার খুব ভালো লাগবে, আপনি হচ্ছে যে খুব নম্র ভদ্র ঠান্ডা চলতে ভালো লাগবে, কিন্তু আমরা চলতে পারিনি। আমাদের বর্তমানে একটা জেনারেশন বড় প্রবলেম হচ্ছে কমিউনিকেশন গ্যাপ বলে। যেমন বাবা মা কি চায় সন্তানরা বুঝে না, সন্তান কি চায় বাবা মা বুঝে না, বা হচ্ছে এই লেভেলে প্রবলেমের কারণে আজকে সুইসাইড বলে অন্যান্য জায়গায় বলছে, সেটা ফ্যামিলিতে বলেন, হাজবেন্ড কি চাচ্ছে, ওয়াইফ কি চাচ্ছে, লাভ ল্যাঙ্গুয়েজ কোনো মিল নাই, সব কমিউনিকেশন গ্যাপ। এটা একটা বিষয়। আর আমি একটা সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমি বলবো এই জন্য, কারণ আমি এজ এ পার্সন পলিটিক্স, রিলিজন, উইমেন এগুলো নিয়ে কথা বলি না। বাট ইসলামিক সাইকোলজি নিয়ে যখন আমি কথা বলছি, তখন একটা জিনিস বলে রাখি, আমরা হচ্ছে কিছু, আমি এ নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে, বাট আমি ভয়ে করি না। ভয় মানে কি, মানুষের অ্যাটিটিউডের কারণে। সেটা হলো, অনেকে হচ্ছে ফেসবুকে কমেন্ট করে হচ্ছে যে যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলে আপনি নামাজ পড়েন, রোজা পড়েন, ভাই আপনার এখানে ট্রিটমেন্টটা হচ্ছে এটা না। যেমন হলো আপনার কারো পা ভেঙে গিয়েছে বা হাত ভেঙে গিয়েছে, তাকে কি আপনি ওই সময় বলবেন নামাজ পড়তে, রোজা রাখতে, নাকি তাকে ডাক্তারের কাছে যাইতে বলবেন? নামাজ রোজা একটা হুকুম, স্বতন্ত্র হুকুম। এটার সাথে শুধু অ্যাংজাইটি ডিপ্রেশনের কোনো সম্পর্ক, হ্যাঁ আপনি বাড়াতে পারেন, বাট আপনি ট্রিটমেন্ট করবেন না, কোনো কিছু না। সবাই কমেন্টে বলে আপনি নামাজ পড়েন, রোজা পড়েন, কোরআন শরীফ পড়েন, ঠিক হয়ে যাবেন। বা এটা কোন ধরনের ইসলামের দাওয়া, বা হচ্ছে আপনি এটা কোন ধরনের ইসলামিক সাইকোলজি প্র্যাকটিস করতেছেন, সেগুলো একটা বিগ কোশ্চেন।
এর পরবর্তীতে হচ্ছে নায়ক নায়িকা এরা হচ্ছে যে যা করে ও তো বা এখানে ইসলাম পাওয়া ওর এখানে আসি লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখেন। অতএব আমাদের এই অ্যাটিটিউড গুলো চেঞ্জ করতে হবে, কথায় কোন কথা বলতে হবে সেগুলো, যাদের মূল্যবোধ, তাদের লাইফ ফিলোসফি, ফ্যামিলির সাথে চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, যাদের রিলিজিয়াস কানেক্টেড তাদের সাথে ইসলামিক সাইকোলজি কাজ করা যায়। এটা একটু সেন্সিটিভ ইনফরমেশন ছিল, কারণ কেউ আবার এটা মিস ইন্টারপ্রিট যেন না করে এই জন্য রিপিট করা। তাহলে আমার একটু সামারি হচ্ছে সাইকোলজি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আগে করোনার আগে খুব আমি বলবো কচ্ছপের গতি ছিল, করোনার পরে অনেক খরগোশের গতি আসছে, এর পরবর্তীতে হচ্ছে ম্যাল প্র্যাকটিসের পরিমাণ বেড়ে গিয়েছে। এখন আমাদের হচ্ছে জাতীয় একটা হচ্ছে আমাদের নীতি দরকার বা জাতীয় একটা কমিউনিটি দরকার যারা আমাদের এই প্রবলেম গুলো সলভ করবে। প্রত্যেক ইউনিভার্সিটির সাথে একদম গ্রাম অঞ্চলের একটা স্কুলের টিচার ছাত্র সবার সাথে কানেক্টেড হতে হবে, স্কিলফুল হতে হবে, তারা যেন ভালো সাইকোলজিস্ট হতে পারে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি তোমার কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সুলতান। জি স্যার, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদানের জন্য। আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা আমাদের গবেষণা ও পেশাগত জীবনে কাজে লাগবে। মিরাজ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার শত ব্যস্ততার মাঝেও ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে থেকেছেন। এছাড়াও বিআরবিডি এর কন্টেন্ট ক্রিয়েটর, বিআরবিডি ইভেন্ট ম্যানেজমেন্ট টিম সহ বিআরবিডি টিমের সকল সদস্যের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের একান্ত সহযোগিতার মাধ্যমেই আজকের অনুষ্ঠান সফলভাবে পরিচালিত হয়েছে। সর্বশেষে আমি আজকের অনুষ্ঠানের সামাজিক মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী এপিসোড SFRS এপিসোড 3। আপনাদের সর্ব উপস্থিতি আমাদের সকলের প্রেরণার উৎস। আমাদের পরবর্তী এপিসোড স্কিলস ফর রিসার্চার সম্প্রচারিত হবে 22 মে 2023 রাত 9:30 উক্ত অনুষ্ঠানের আলোচ্য বিষয় প্রেজেন্টেশন স্কিলস ফর রিসার্চার্স অ্যান্ড একাডেমিক্স। অনারেবল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন জনাব আতিকুর রহমান সানি স্যার, the founder and director of Pathfinder Research and Consultancy Center, which is one of the biggest online research and online learning platforms in Bangladesh. সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।